আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। শুরুতে জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। কিছু মহল দেশকে বন্ধুহীন বানাতে চায়, শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী। বন্ধ কারখানা চালু সহ বেকার শ্রমিকদের দ্রুত কর্মসংস্থানের নির্দেশ। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। শ্রমজীবীদের অধিকার আদায়ের দাবিতে সারা দেশে পালিত মহান মে দিবস, এখনও উপেক্ষিত শ্রমিকের নিরাপত্তা, মর্যাদা। ইতিহাসের শিক্ষক হতে সংসদে যায়নি বিরোধী দল, মন্তব্য জামায়াত আমিরের। আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি। আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। ৭১ জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়, দাবি পরওয়ারের। এবং জলাবদ্ধতায় সুনামগঞ্জ, হবিগঞ্জে ২৪,০০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত, নেত্রকোনায় ডুবছে আধা পাকা ধান, কৃষকদের হাহাকার। দর্শক, এতক্ষণ শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, তখনই একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় কর্ম হারানো শ্রমিকদের কাজের ব্যবস্থার পাশাপাশি সরকার বেকারদের দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলেও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। নির্বাসনের দেয়াল ভেঙে দেশে ফেরার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সমাবেশ এটি। জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত তাৎপর্যপূর্ণ মে দিবসের শ্রমিক সমাবেশে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকে বিভিন্ন শ্রমিক সংগঠনের মিছিল। দলের নেতাকর্মী আর শ্রমিক সংগঠনের মিছিলে জনসমুদ্রে রূপ নেয়া সমাবেশে শ্রমিকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যুগান্তকারী অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশীয় বিনিয়োগকারীদের সাথে এরই ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি, আমরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি, যাতে করে সেই বিনিয়োগকারীরা সে দেশেই হোক অথবা বিদেশি হোক এই দেশে কলকারখানা তৈরি করে। দেশে যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদেরকে প্রতিহত করার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। বলেন, হকার উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে না, তাদের পুনর্বাসনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যানজট সহ সাধারণ মানুষের চলাফেরার অসুবিধার জন্য আমরা হকার ভাইদেরকে সরিয়ে দিয়েছি, কিন্তু আমরা এটাও বুঝি তারাও মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরকেও চলতে হবে, খেয়ে পড়ে তাদেরকেও বাঁচতে হবে। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাথে সাথে নির্দেশনা দিয়েছি যে হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। নিজেকে এবং মন্ত্রী পরিষদের সবাইকে শ্রমিক হিসেবে ঘোষণা করে দেশ গড়ার কাজে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। নতুন করে প্রতিযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বের করে নিয়ে এসেছিলেন, আমরাও ঠিক সেই কাজটি শুরু করেছি। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। আগামী প্রজন্মের ভিতরে কারা ভালো। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে লাখো জনতার ঢল নামে। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে যোগ দেন শ্রমজীবী মানুষ। নির্দিষ্ট কর্মঘণ্টা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মস্থলের দাবি তাদের। তারেক রহমানের নেতৃত্বে শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবেন বলে প্রত্যাশা নেতাকর্মীদের।
রুদ্র রফিকের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দল আয়োজিত সমাবেশে দুপুর থেকে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বৈরী আবহাওয়ার মধ্যেও ঢাকা মহানগর সহ আশপাশের জেলা থেকে শ্রমিক জনতা ছুটে আসেন পল্টনে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে আসা শ্রমিকরা দীর্ঘদিন ধরে চলা বঞ্চনার অবসান ঘটিয়ে ন্যায্য অধিকারের দাবি জানান। বাজার দর সামঞ্জস্য রেখে পে স্কেল আমরা বাস্তবায়ন চাই। নিরাপদ কর্মসংস্থান যেন কাজ করতে পারে শ্রমিকেরা, এটাই আমাদের প্রত্যাশা। কৃষক শ্রমিক জনতা যেন নতুন বাংলাদেশে সঠিক মর্যাদা পায়। ন্যায্য মজুরির পাশাপাশি কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান নারী শ্রমিকদের। মেয়েরা নানা জায়গায় বিভিন্ন কাজে গিয়ে হয়রানি হয়, রেপ হওয়ার শিকার হয়। তো আমরা চাই উনি যেন এইগুলো একটু খেয়াল করে, আমাদের শ্রমিক বোনেরা যেন আর অবহেলিত না হয়। নেতাকর্মীদের প্রত্যাশা, শ্রমিকদের কল্যাণে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনাব তারেক রহমানের উদ্যোগে আশা করি আগামী দিনে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শ্রমিকদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। যত কর্মসূচি গ্রহণ করছেন সবকিছুতেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা পরিবর্তনের হাওয়া বইছে। প্রায় 150 বছর আগে আমেরিকার শিকাগো শহর থেকে শুরু হওয়া অধিকার আদায়ের এই সংগ্রাম একদিন শেষ হবে বলে মনে করেন শ্রমজীবী মানুষেরা। স্বাধীনতা পরবর্তী 55 বছরে বিভিন্ন সময় সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি শ্রমজীবী মানুষের ভাগ্যের। যে মানুষগুলোর রক্ত এবং ঘামের উপর দাঁড়িয়ে রয়েছে সভ্যতা, সেই শ্রমিকদের স্বপ্নগুলো অধরায় রয়ে গেছে। বিএনপি সরকার দ্রব্যমূল্যে লাগাম টেনে ধরে শ্রমিকের অধিকার নিশ্চিত করবে, সেই প্রত্যাশা সবার। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি ও সংস্কার শ্রম কল্যাণের ভিত মজবুত করেছে বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের সার্বিক কল্যাণে সবচেয়ে বড় এবং কার্যকর কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি। সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এই আলোচনা সভা। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2026 উপলক্ষে অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও নির্যাতিত শ্রমিকদের স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তারাই অর্থনীতির মূল চালিকা শক্তি। বীরুত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রম নীতি ও সংস্কার শ্রম কল্যাণের ভিত্তিকেই শক্তিশালী করেছে। শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। দেশের শিল্প কলকারখানা, কৃষি, পরিবহন, গৃহকর্ম, নির্মাণ সহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের সমাজ, অর্থনীতি, সভ্যতা ও উন্নয়নকে বেগবান ও সমৃদ্ধ করছে। শ্রমিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, কর্মক্ষেত্রে পেশাগত ও স্বাস্থ্য সুরক্ষা, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার এবং শ্রমিকদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। যেমন পেশাগত স্বাস্থ্য সুরক্ষা, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার, শ্রমিকদের ন্যায় বিচার এবং ক্ষতিপূরণ, সামাজিক সুরক্ষা, তারপরে হয়রানিমূলক কর্মপরিবেশ, এই সব নিশ্চিত করে একটা বৈষম্যহীন, একটা মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে। সেখানে একজন শ্রমিক তার মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকবে। শ্রমজীবী মানুষকে দেশের সত্যিকারের নায়ক উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, শ্রমিকদের কাজ থেমে গেলে দেশের উন্নয়ন থেমে যাবে। বর্তমান সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকার সরকার। আমরা বিশ্বাস করি শ্রম খাতে শান্তি ও স্থিতিশীলতা থাকলে শিল্প উন্নয়ন ত্বরান্বিত হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও সময় মতো শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন শ্রমমন্ত্রী, যাতে সবাই প্রাপ্য বেতন, বোনাস সহ সুযোগ সুবিধা পান। হাসান মাহমুদ, আরটিভি, ঢাকা। শ্রম, ঘামের গল্পে লেখা সভ্যতার অগ্রযাত্রা, সেই শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদার ন্যায্য প্রাপ্য আজও উপেক্ষিত।
শ্রমিকের অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন হাতে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নের চালিকা শক্তি শ্রমজীবী মানুষ। তাই মে দিবসের চেতনা বাস্তবায়নে শ্রমিক বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার পাশাপাশি তাদের অধিকার নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। আমাদের স্বীকৃতি দিচ্ছে, কিন্তু শ্রমিক রেজিস্ট্রেশন এখন পর্যন্ত দেয় না। আমরা প্ল্যাটফর্ম ওয়ার্কার্স, আমাদেরকে আমাদের ন্যায্যতা দিতে হবে। আমাদের পরিস্থিতি এতটা ভয়াবহ যে আমাদের সন্তানকে ব্রাক স্কুলে পড়ানোর মতো সমর্থন আমাদের নেই। শ্রম আইনে আমাদের শ্রমিকের জন্য যে সকল আইন আমাদের পক্ষে আছে, আমরা সে সকল আইনের বাস্তবিক প্রয়োগ চাই। জামায়াতে ইসলাম জনগণের কথা বলতে সংসদে গিয়েছে। ইতিহাসের শিক্ষক বা ছাত্র হতে নয়, শ্রমিকের অধিকার আদায়ে দলটি রাজপথে থাকবে বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে 1971 সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল আর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলামের অভিযোগ, গণভোট নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। মোহাম্মদ সাইমের রিপোর্ট। জামায়াত ইসলাম সংসদে ইতিহাসের মাস্টার বা ছাত্র হতে যায়নি, তারা জনগণের কথা বলতে গিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি। আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। আপনারা দোয়া করবেন, যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারি, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। আর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলামের অভিযোগ, গণভোট নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে আমরা অভিনয় করছি। আমি ধিক্কার জানাই। ওনারা বলছেন নির্বাচন হওয়ার জন্য আমরা এটা দিয়েছি, মানার জন্য দেয় নাই। ওনারা এইভাবে জাতিকে আর কতদিন প্রতারিত করবেন? বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা। এদিকে সকালে কুমিল্লায় শ্রমিক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, 1971 সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়। পাকিস্তান আমলে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিলেন, সেখানকার রাজনৈতিক পলিসি ভূমিকার ব্যাপারে অনেক আলোচনা বিতর্ক হতে পারে। কারণ এই না যে স্বাধীনতার পরে আপনি অনেক কিছু পরিবর্তন হয়েছে। জামাত ইসলামী সেই সময়ের জামাত আর এখনকার জামাত এক নয়। উভয় সমাবেশে শ্রমিকের অধিকার আদায়ে ইসলামে বর্ণিত শ্রমিক নীতি বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। বৃষ্টি ও জলাবদ্ধতায় সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে 13,000 হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলের 1500 বুড়ো চাষি। এদিকে দেশের বিভিন্ন জায়গায় মাঠে এখনো পড়ে আছে কাটা ও আধা পাকা ধান। কোথাও জমে থাকা পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। লোকসানের পাশাপাশি খাদ্য সংকটের আশঙ্কাও করছেন কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বাগেরহাটে বিভিন্ন মাঠে এখনো পড়ে আছে কাটা ও অর্ধপাকা ধান। কোথাও জমে থাকা পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। ক্ষতিগ্রস্ত বেশি। এখন তো ভাসতেছে ধানের পানি। এখন তো আমাদের চাষিদের এখন মরণ ছাড়া কোনো উপায় নাই। টানা বৃষ্টিতে নেত্রকোনার মদন উপজেলা স্লুইস গেট দিয়ে গোবিন্দশ্রী হাওরে পানি প্রবেশ করছে। তলিয়ে যাচ্ছে হাওর অঞ্চলে আবাদকৃত চলতি বড় মৌসুমের পাকা ও আধা পাকা ধান। হাওর ও নন হাওর মিলিয়ে হবিগঞ্জের প্রায় 11,537 হেক্টর কৃষি জমি তলিয়ে গেছে পানিতে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 5,623 হেক্টর এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 5,915 হেক্টর জমি। সরাসরি ক্ষতির মুখে পড়েছেন জেলার প্রায় 19,630 জন কৃষক। ভারী বর্ষণে টাঙ্গাইলের মধুপুরে পানির নিচে ডুবে গেছে প্রায় 500 বিঘা জমির পাকা ধান। হঠাৎ করে 2 দিন রাত্রে বৃষ্টি ধান তলাই গেল। ঋণদার করে করছি, ঋণদার কিভাবে সুদাম পরিশোধ করবো? কিস্তি আছে, পোলাপান লেখাপড়ার খরচ আছে।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জলমগ্ন হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার হাওড় অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 1500 বড় চাষি ও 93.75 বিঘা জমি ফসল। কালবৈশাখী ঝড়, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় গত 3 দিনে খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে 832 হেক্টর জমির ফসল। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন আমসহ বিভিন্ন ফল চাষিরা। বিগত 3-4 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের আম ঝরে পড়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে। এখন আমরা দিশাহারা সরকারের কাছ থেকে কি আমরা সহযোগিতা পাবো? ঝালকাঠিতে তলিয়ে গেছে বোরো ধানের ক্ষেত। শ্রমিক সংকটের পাশাপাশি অনিশ্চয়তা তৈরি হয়েছে ফসল ঘরে তোলার। দুর্ভোগ কমেনি সুনামগঞ্জের কৃষকদের। বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে 13,000 হেক্টর জমির ধান। 2 কের ক্ষেত কাটছি আর 2 কের ক্ষেত গেছে পানির তলে। আমি 30 কের করছি, 30 কের মধ্যে আমি 10 কের কাটাইছি, 20 কের আছে বর্তমানে পানির নিচে। ভোর থেকে টানা কয়েক ঘন্টা বৃষ্টিতে মানিকগঞ্জে বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে ছোট বড় জলাবদ্ধতা। লামিয়া তানজির মাহমুদ, RTV। আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের দায়িত্বভার গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। সফরে জলাবদ্ধতা নিরসন, খাল পুনর্খনন সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। নগর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সিলেট থেকে রাজ্জাক রুনুর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দেশের দায়িত্বভার গ্রহণের পর শনিবার প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের এ সফরে বাসিয়া নদী পুনর্খনন সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সিলেট পৌঁছে শুরুতেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। বেলা 11টায় সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসিয়া নদীর পুনর্খননের উদ্বোধন করবেন তারেক রহমান। তার এ সফরের মধ্য দিয়ে নদীটি দখল ও দূষণমুক্ত হবে এমনটাই প্রত্যাশা দুপাড়ের মানুষের। লং সাইতো সব নৌকা আইতো সব তাইতো না আইয়া দিয়েছো। অবৈধ স্থাপনা যেগুলো আছে ওগুলা উচ্ছেদ করিয়া এর বাদে খাল খনন করা তা খুব জরুরি হইব। যাই বড় বড় ব্রিজের উপর দিয়ে, তখন অনেক দুর্গন্ধ নাকে মুখে লাগে। বাসিয়া নদীতে নদী বইলা খনন করা কাজ করা হোক, এটা খাল না, এটা নদী, এই নদী বইলা খনন কাজ করা হোক। আর অবৈধ সকল দখল যেগুলো আছে এই দখলগুলার উচ্ছেদ করা হোক। বিকেল 3টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরকে সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। আমরা দলের নেতা কর্মীরা খুবই উচ্ছ্বসিত। এবার প্রধানমন্ত্রী হওয়ার পরে সিলেটে আসা দেখা হবে, এই জন্য তো আমরা যে আয়োজন, সেই আয়োজনগুলো আমরা এখন চূড়ান্ত করতে। তারেক রহমানের এ সফর সিলেটের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা আরো বেগবান করবে এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। সুলাইমান কবির, RTV। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট 231 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মারা গেছেন 49 জন। সর্বশেষ 24 ঘন্টায় বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 1170 জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে 115 জনের দেহে রোগটি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 26,100 জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 22,650 জন। ব্যবসা করলে দিতে হবে চাঁদা, আর এই চাঁদা আদায়ে অভিনব পন্থা বেছে নিয়েছে একটি চক্র। রাজধানীর ভাটারা থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত গাড়ির বিভিন্ন শোরুমে ককটেল ফাটিয়ে চাঁদার দর নির্ধারণ করে তারা। ব্যবসায়ীরা বলছে, ব্যবসার পরিবেশ ও জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী। 6 মাস ধরে চাঁদা তুললেও এখনও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। পুলিশ বলছে, দ্রুতই আইনের আওতায় আনা হবে অপরাধীদের। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। প্রথমে ককটেল বিস্ফোরণ, এরপর বিদেশি নম্বর থেকে ফোন করে দাবি করা হয় চাঁদা।
গত বছরের অক্টোবর থেকে গাড়ির শোরুমে এমন ঘটনা শুরু হলেও এখনও চলছে এমন তুগলকি কাণ্ড। 6 ও 20 এপ্রিল রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় হাশিম এন্টারপ্রাইজ ও আল আকসা অটোতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর বিদেশি নম্বর দিয়ে যোগাযোগ করা হয় গাড়ির মালিক ও ম্যানেজারের সঙ্গে। চাঁদার টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। ঝামেলাটা মিটায় ফেলান, শনিবার দিন রাত্রেবেলা আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ফোন দিচ্ছি, ঝামেলা মিটাবেন না, শনিবার দিন কিন্তু আমি একসঙ্গে চলে যাব। আপনার আশেপাশে সব মিটায় ফেলেছি, কম আর বেশি লাইনে তো আসতে হবে ব্যবসা করলে। ওই নাম্বারটা ব্লক করে রাখছেন, আপনারও ব্লক করে দিতেছি কালকা। আজকে শনিবার, আজকে থেকে দিন গোনা শুরু করেন, কাফনের কাপড়টা কিনা রেডি রাখেন। মালিকরা বলছেন শুরুতে 20 লাখ, এরপর 10 লাখ টাকা চাঁদা দাবি করে। আবার কখনো প্রিমিয় গাড়ি চাঁদা দাবি করা হয়। এখানে যদি গাড়ি ব্যবসা করতে হয় তাহলে আমার সাথে নেগোসিয়েশন করে চলতে হবে। থ্রেট দিছে, ওনাকে বলছে যে এলাকার টাকা 10 লাখ দিতে হবে, এবং পাশের শোরুমকেও চায় যে এলাকার টাকা 20 লাখ দিবেন, নয়তো একটা গাড়ি দিবেন। শুধু তাই নয়, সময় মতো টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় অজ্ঞাত সেই ব্যক্তি। আমার সাথে সমঝোতা না করলে আপনাদের জানের হুমকি আছে। তো আমাকে লাস্টে একটা মেসেজও দিছে যে আমার সাথে সমঝোতা না করলে জানাজা পড়া লাগবে। নিরাপত্তাহীনতায় ভুগতেছি, যে কোনো সময় যে কোনো মাঝে একটা ককটেল মারলে প্রথম যেটা মারছে বিস্ফোরিত হয় না, ওটা আমাদের উইন্ডশিল্ড গ্লাসে পরে এসে লাগছে, ওটা চেঞ্জ করা লাগছে গ্লাসটা। অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা শুরু হলে মানববন্ধন করে আধাবেলা গাড়ির শোরুম বন্ধ করে প্রতিবাদ জানায় বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেল ইম্পোর্ট অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশন বারভিডা। পুলিশ বলছে বিদেশি নম্বর ব্যবহার অপরাধের নতুন কৌশল, দ্রুতই আইনের আওতায় আনার দাবি তাদের। অলরেডি এটার একটা ক্লোজ একটা ইয়াতে পৌঁছে গেছে। আন্ডারওয়ার্ল্ড বলে কিছু এখন আছে, এখন এগুলা আছে। কেউ যদি দাবি করে আমি আন্ডারওয়ার্ল্ড, হ্যাঁ, এখন আমি এই যুগও নাই, এই সুযোগও নাই। নতুন কৌশল, বিদেশি নাম্বার, এটা একটা নতুন কৌশল। মেবি দে আর লিভিং হিয়ার। এমন পরিস্থিতিতে ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফেরানোর দাবি ব্যবসায়ীদের। শাকিবুর রহমান, RTV, ঢাকা। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ ভেস্তে গেলেও 1-0 এগিয়ে থাকা বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। আর কিউইরা মুখিয়ে আছে সিরিজ ভাগাভাগি করতে। বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। বেরসিক বৃষ্টি বাধায় দ্বিতীয় ম্যাচ ভেস্তে যাওয়ায় টি-20 সিরিজের ভাগ্য এখন অনিশ্চয়তায়। 1-0 এগিয়ে থাকায় ম্যাচ জিতলেই শিরোপা হবে টাইগারদের, হারলে শিরোপায় নাম উঠবে দুই দলেরই। তবে সিরিজ হারের শঙ্কা না থাকায় বেশ ফুরফুরে মেজাজেই অনুশীলন সেরেছে ফিল সিমন্সের শিষ্যরা। তাই বৃষ্টি বাধা পেরিয়ে ম্যাচ খেলেই সিরিজ জয় নজর টাইগারদের। যেহেতু বৃষ্টির উপরে কোনো হাত নেই, এটা আসলে এটা ব্যাড লাক, কিছু বলারও নাই। আর আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। অবশ্য ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাইবেন অধিনায়ক লিটন দাসও। তাতে মাহমুদুল্লাহ ও সাকিবকে পেছনে ফেলে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে 17টি টি-20 ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করবেন তিনি। তাই রেকর্ডের আগে নেতৃত্ব নিয়েও প্রশংসা কুড়াচ্ছেন সতীর্থদের। আমরা লাস্ট টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। এদিকে ওয়ানডে সিরিজ হারের পর টি-20 সিরিজ রক্ষায় মুখিয়ে আছে সফরকারীরা। শেষ ম্যাচে জয় পেতে আত্মবিশ্বাসী কিউই অলরাউন্ডার ফক্সক্রফট। শেষ ম্যাচটা বৃষ্টির কারণে হয়নি, তাই সিরিজ সমতায় আনার জন্য আমাদের হাতে দারুণ একটা সুযোগ আছে। দলের পরিবেশও ভালো, ম্যাচ নিয়ে সবাই বেশ ইতিবাচক। রাফি আমিন, RTV, ঢাকা। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।